সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। শিরোপা নিজেদের কাছেই রাখতে চায় লাল সবুজ। ঘরের মাঠে ট্রফি জয়ে বদ্ধপরিকর স্বাগতিকরা। 22 বছরের অপেক্ষার অবসান মোহামেডানের। প্রথমবারের মতো পেশাদার লিগ শিরোপা জয় সাদা কালোদের। চ্যাম্পিয়ন হলেও পারিশ্রমিক বকেয়া ফুটবলারদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপা জয়ের মিশনে আজ মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল বাংলাদেশ ও ভারত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও ঘরের মাটিতে ট্রফি রেখে দিতে বদ্ধপরিকর স্বাগতিক ভারত। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ফাইনাল মাঠে করাবে সন্ধ্যা 7:30টায়। সোনালি এই ট্রফিটার জন্য অধীর অপেক্ষা দু দলের। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপার হাত ছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা। কোনো ম্যাচ না হেরেই শিরোপার মঞ্চে গোলাম রব্বানী ছোটনের দল, যেটা আত্মবিশ্বাস জোগালেও সাবধানী লাল সবুজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনো রকম ভুল করতে চায় না ফয়সালরা। টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছু শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি, বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে টুর্নামেন্টের সবকটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভারত। ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরমেন্স মাথা ব্যথার কারণ জুনিয়র ব্লু টাইগারদের। সবাই জানে বাংলাদেশ খুব ভালো দল, তারা ভালো খেলেছে। বিশেষ করে সেমিফাইনালে যেভাবে খেলেছে তা প্রশংসার। তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। ফাইনালের জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি। ফাইনালে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। এখানে দর্শকরা আমাদের পক্ষেই থাকবে। ফুটবলে কি হয় তা বলা যায় না, তবে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। ট্রফিটা আমরা ঘরেই রেখে দিতে চাই। 2023-এ বয়সভিত্তিক সাফার এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিল ভারত। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাংলাদেশের হয়ে ট্রফি জিততে চান কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে এনে দিতে চান সর্বোচ্চ সফলতা। এছাড়া লাল সবুজ জার্সি গায়ে জড়ানো তার জন্য সৌভাগ্যের এক বিষয় বলে পডকাস্টে জানান কানাডিয়ান এই প্রবাসী ফুটবলার। জাতীয় ফুটবল দলে হামজার অভিষেকের পর সিঙ্গাপুর ম্যাচে দুয়ার উন্মোচন হতে যাচ্ছে আরও একাধিক প্রবাসী তারকা ফুটবলারের। জাতীয় স্টেডিয়ামে সে ম্যাচের জন্য নিজের ক্লাব থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ফাহমেদুল ইসলাম। এদিকে বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়ায় জাতীয় দলের খেলার অপেক্ষায় সমিত সোম পেয়েছেন ফিফার ছাড়পত্র। হামজার পর এবার এই কানাডিয়ান প্রবাসী ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ভিন্ন এক বাংলাদেশকে দেখা যেতে পারে জাতীয় স্টেডিয়ামে। হামজার পর লাল সবুজ একাদশে দেখা যেতে পারে শামিদ সোম ও ফাহমেদুলকে। আর পরিকল্পনা বাস্তবায়ন হলে সাউথ এশিয়ার সেরা মিড ও আক্রমণভাগ থাকবে বাংলাদেশেরই। লম্বা সময় কানাডা ও নর্থ আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে যুক্ত শামিদ। ক্লাবের পাশাপাশি জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। কানাডা জাতীয় ফুটবল দল এবং বয়সভিত্তিক দলে খেলেছেন শামিদ। এবার নতুন আরও একটি চ্যালেঞ্জের অপেক্ষায় তিনি। লাল সবুজ জার্সি গায়ে চাপাতে মুখিয়ে আছেন 27 বছর বয়সী এই ফুটবলার। বাংলাদেশের হয়ে জিততে চান শিরোপাও। আমি যতটা সম্ভব ভিন্ন জায়গায় ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে চাই। এর জন্য আমি সব সময় প্রস্তুত। বাংলাদেশ দলে খেলা আমার কাছে অনেক বেশি গর্বের বিষয়। আমি লাল সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে আছি। ক্লাবে খেলার অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগাতে চাই। দলকে যতটা সম্ভব সাহায্য করব। সবাইকে নিয়ে ট্রফি
জেতার ইচ্ছা আছে। more is that how young these guys are and how much more potential they have. শামিদ সোমের ফুটবল ক্যারিয়ারটা বেশ লম্বা। 2016 সালে পেশাদার ফুটবলে যোগ দেন শামিদ। নর্থ আমেরিকা সকার লিগ এবং MLS-এ মোট 52টি ম্যাচও খেলেছেন তিনি। এরপর 2021 সালে যোগ দেন কানাডিয়ান ক্লাব এডমান্টনে। সেখানে এক মৌসুম খেলার পর তাকে দলে ফেরায় ফোর্স এফসি। সবশেষ 2023 সালে শামিদ যুক্ত হন কাভালরি এফসিতে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। 3 ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফর্টিস এফসির বিপক্ষে ঢাকা আবাহনীর 2-1 গোলের হারে মাঠে না নেমেই ক্লাব প্রাঙ্গণে শিরোপা উল্লাস করেছে সাদা কালোরা। তবে 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন যারা, তারাই অবহেলিত। গুঞ্জন আছে মৌসুম শেষের পথে থাকলেও এখনও পাওনা বুঝে পাননি লোকাল ফুটবলাররা। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস ও আবাহনী ম্যাচে রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে মোহামেডানের ক্লাব প্রাঙ্গণে উল্লাসে মেতে ওঠেন সমর্থক সহ ফুটবলাররা। অবসান ঘটল সাদা কালোদের দীর্ঘ 22 বছরের অপেক্ষার। ক্লাবে থাকলেও সেই উদযাপনে দেখা যায়নি মোহামেডানের দেশি ফুটবলারদের। অবশ্য এর কারণটাও গুরুতর। ক্লাব পাড়ায় কান পাতলেই শোনা যায় মোহামেডানের 22 বছরের অপেক্ষা যারা মিটিয়েছেন তারাই নাকি অবহেলিত। গুঞ্জন রটেছে মৌসুমের শেষের দিকে এসেও চুক্তির অর্থ ঠিকমতো বুঝে পাননি ফুটবলাররা। মোহামেডানের ক্লাব ভবনে লিগের 15তম রাউন্ডের আবাহনী ফর্টিস ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। উৎকণ্ঠায় ফোনের স্ক্রিনে সেই ম্যাচে মনোযোগ দিয়াবাতেদের। শেষ পর্যন্ত ফর্টিসের বিপক্ষে চির প্রতিদ্বন্দ্বীদের হারে 3 ম্যাচ হাতে রেখে 18 বছরের পেশাদার লিগে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলল মতিঝিল পাড়ার ক্লাবটি। পুরো মৌসুম জুড়ে অনেক চড়াই উচ্চাই পার করেছে মোহামেডান। আর্থিক সমস্যা সহ উন্নত সুযোগ সুবিধাও পায়নি ক্লাবটির ফুটবলাররা। 2 বছর ধরে আমাদের টিমের সাথে আছে, ও কষ্ট ছিল। আর বিশেষ করে আমাদের ফরেন প্লেয়ার, এক্সট্রাঅর্ডিনারি লোকাল প্লেয়ার আছে, অনেক স্যাক্রিফাইস করছে। আমাদের অনেক আর্থিক সমস্যা ছিল। প্রথমবারের মতো মোহামেডানের হয়ে লিগ শিরোপা জিতেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে। সতীর্থদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই মৌসুমে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, তবে মনোবল হারাইনি। উদযাপনে না থাকলেও ক্যামেরার সামনে ঠিকই আসেন মোহামেডানের দেশি ফুটবলাররা। সাদা কালো সমর্থকদের এমন উপলক্ষ এনে দিতে পেরে খুশিও তারা। স্যাক্রিফাইস তো সব ক্লাবে এই বছর হইতাছে, আমরাও নাইলে একটু বেশিই করলাম। প্রথম শিরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছি, তাই এতেও শুকরিয়া আলহামদুলিল্লাহ। লিগ জয়ের কথা শুনে ক্লাবে ছুটে আসেন সমর্থকরা। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে পূরণ হয়েছে তাদের দীর্ঘদিনের স্বপ্ন। বাংলাদেশের মোহামেডানের জাগরণ আছে, বাংলাদেশের মোহামেডানের কোটি সমর্থকরা দোয়া করে টিমের জন্য। যখন খেলা শেষ হয়েছে আমি ওইখান থেকে সাথে সাথে ক্লাবে আসছি এবং আস্তে আস্তে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এক অন্যরকম অনুভূতি। মঙ্গলবার কুমিল্লায় চ্যাম্পিয়নের তকমা নিয়ে মাঠে নামবে মোহামেডান। সেখানে মাঠের উদযাপন করবে আলফাজ আহমেদের শিষ্যরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে দুদকের অভিযান। বোর্ড সভাপতি ফারুক আহমেদ বিসিবির অর্থ বৈধ উপায়ে ট্রান্সফার করেছেন কিনা সে বিষয়ে নথিপত্র যাচাই করেছেন দুদক কর্মকর্তারা। বিসিবির গঠনতন্ত্রেও অসঙ্গতি পেয়েছেন তারা। বিসিবিতে নিয়োগের ক্ষেত্রেও নেই নির্দিষ্ট কোনো নীতিমালা। এছাড়াও অতীতে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ বাছাইয়ে অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে জানান দুদক প্রতিনিধিরা। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিসিবি কার্যালয়ে দুদকের অভিযান। এবার নতুন অভিযোগের তদন্তে হাজির দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট সংস্থা বিসিবি, তবে তাদের গঠনতন্ত্রেই অসঙ্গতি পেয়েছে দুদক। চাকরির ক্ষেত্রেও নেই নির্দিষ্ট নীতিমালা। অনেকের নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল নানা সময়। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসেবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে, সেই ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই। এদিন দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান শুরু করেন দুদকের 4 সদস্য, যা চলে প্রায় 3 ঘন্টার মতো। তলব পরে সিইও সহ বোর্ড সভাপতি ফারুক আহমেদেরও। কদিন আগে বিসিবির এফডির অর্থ ট্রান্সফার নিয়ে তোপের মুখে পড়েন তিনি। তদন্ত শেষে এ নিয়েও কথা বলেন দুদকের সহকারী পরিচালক। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে
যেই রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। আমরা রেকর্ড সংগ্রহ করেছি, যেটা আমরা যাচাই করে আর বলতে পারবো। নাজমুল হাসান পাপন আমলে তৃতীয় বিভাগ লিগের বাছাই পর্ব নিয়ে আগের তদন্ত কমিটির মতো এই কমিটিও পেয়েছেন অনিয়মের সত্যতা, কাঠগড়ায় সিসিডিএম। এছাড়া 5 আগস্ট পরবর্তী সময়ে 14 ক্লাবের মালিকানা সঠিক উপায়ে বদল হয়েছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করছে দুদক। আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে, পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে, কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের দেখতে হবে। রেকর্ডপত্র চেয়েছি, আমরা আপনাদের সাথে কথা শেষ করে আবার যাব, রেকর্ডপত্রগুলো সংগ্রহ করব। এদিকে দুদকের তদন্ত শেষে অভিযান সম্পর্কে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে, তবে সে ব্যাপারে কিছুই বলেননি ফারুক আহমেদ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সব ধরনের ক্রিকেট থমকে আছে। ক্রিকেটকে পেশা বানানো এই জেলার অন্তত 350 ক্রিকেটারের জীবন। 1 বছরের বেশি সময় ধরে খেলা বন্ধ থাকায় অর্থ যোগানে ভিন্ন পথে হাঁটছেন কেউ কেউ। জেলা ক্রীড়া সংস্থা মাঠ সংকটের অজুহাত দিলেও বাস্তবতা বলছে পরিস্থিতির পেছনে কারণ ভিন্ন কিছু। সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। দেশের ক্রিকেটে বড় অবদান বন্দরনগরী চট্টগ্রামের। এখান থেকে উঠে এসে দেশের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন অনেকেই। তবে সেই চট্টগ্রামেই 1 বছরের বেশি সময় ধরে থমকে আছে ক্রিকেট। থমকে আছে 350-র বেশি ক্রিকেটারদের রুটি রুজির ব্যবস্থা। ক্রিকেট বন্ধ থাকায় বিকল্প খুঁজছেন অনেকেই। কেউ বসছেন দোকানে, কেউ বা ঝুঁকছেন প্রবাস জীবনে। যারা এখনো লেগে আছেন তারা জানেন না নিজেদের ভবিষ্যৎ। টুর্নামেন্টটা বন্ধ হয়ে যায়, এখানে যদি টাকাটা মিস হয়ে যায় ওদের ফ্যামিলিরও সমস্যা, ক্রিকেটারদেরও সমস্যা। ওভারঅল আমি ফিল করি মানে এভরিথিং যে সব কিছু মিলে অনেক ক্ষতির দিকে যাবে চিটাগাং প্লেয়ারদের। বিভিন্ন এই প্রফেশনের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে ক্রিকেট ছেড়ে। তো আমি মনে করি ক্রিকেটের জন্য এটা একটা অশনি সংকেত। ঠিকঠাক করতে চাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন যদি কেউ করতে না চায়, কারো যদি এখানে বেনিফিট থাকে, তাহলে তো আসলে জিনিসটা দুঃখজনক। রাজনৈতিক পট পরিবর্তনের পর জেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত এবং অ্যাডহক কমিটিতে যোগ্য লোকের অভাবই এমন সংকটের মূল কারণ। জেলা প্রশাসকের অভিযোগ, তাদের সুপারিশ করা তালিকা বদলে গেছে ক্রীড়া পরিষদে। গুঞ্জন আছে নানান তদবিরেরও, যাদের অনেকেই স্থানীয় নন। স্থানীয় ক্রীড়াঙ্গন নিয়েও ধারণা কম। তবে ক্রীড়া পরিষদ সচিব বলছেন ভিন্ন কথা। যেই রূপরেখাটা আমরা দিয়েছি এবং যেভাবে যেই প্রক্রিয়ায় যেই পদ্ধতি অনুসরণ করে আমরা অনুমোদন দিয়েছি, এখানে আসলে ভুলের ঊর্ধ্বে থাকার চেষ্টা করেছি আমরা। দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগের ক্রীড়াঙ্গনের এমন স্থবিরতাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন নাফিজ ইকবাল। আর বিসিবি পরিচালক মঞ্জুরুল আলমের ভাষায় অ্যাডহক কমিটি নিজেদের দায়িত্ব পালন করলে লিগ আয়োজন সম্ভব। প্লেয়াররাও কিন্তু বিভিন্ন প্রফেশনে চলে যাচ্ছেন, কেউ চাকরিতে চলে যাচ্ছেন, কেউ ছোটোখাটো বিজনেস করছেন, ঠিক আছে। তো এইভাবে হইলে কিন্তু আমাদের দেখেন এমনিই পাইপলাইনে প্লেয়ার নর্মালি কমে যাচ্ছে, প্লাস এটার কারণে কিন্তু আরও কমে যাবে। সবাইকে ইনভলভ করে একটা কমিটি করেও অন্তত অন্তর্বর্তীকালীন খেলা চালানোর জন্য, যদি লিগ চালানোর জন্য একটি কমিটি করে দেওয়া হয়, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়, ওনারা মনিটরিং করেন এবং আমাদের মেয়র মহোদয় যথেষ্ট আন্তরিক, তাহলে এটা কোনো বিষয় না। গঠনতন্ত্র বলছে অ্যাডহক কমিটি গঠনের 90 দিনের মধ্যে আয়োজন করতে হবে নির্বাচন। 5 মাস পেরিয়ে গেলেও তা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নেই ক্রীড়া পরিষদের। শোনা যাচ্ছে উপকমিটি তৈরি করবে এই অন্তর্বর্তীকালীন কমিটি। তবে তাও তদবিরের প্রভাব মুক্ত থাকবে কিনা সে প্রশ্ন থাকছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনায় জেলা ক্রিকেট লিগের দাবিতে সম্প্রতি 2বার রাজপথে নেমেছেন স্থানীয় ক্রিকেটাররা। এ নিয়ে এবার মুখ খুললেন খুলনা থেকে উঠে আসা জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এখন পর্যন্ত নিজের ঘরের মাঠ বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ না পাওয়াটাও কষ্ট দেয় তাকে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। একসময় জাতীয় দলের সবচেয়ে বেশি ক্রিকেটার ছিল খুলনা বিভাগের। জাতীয় ক্রিকেট লিগেও সর্বোচ্চ শিরোপা খুলনার। সাফল্য ছিল বয়স ভিত্তিক দলেও, অথচ সেসব এখন অতীত। জং ধরেছে খুলনার ক্রিকেট ঐতিহ্যে। শেষ 12 বছরে মাত্র 3টি ক্রিকেট লিগ হয়েছে খুলনায়, যা নিয়ে আক্ষেপের শেষ নেই স্থানীয় ক্রিকেটারদের। নিয়মিত ক্রিকেট লিগ শুরুর দাবি নিয়ে সম্প্রতি 2বার রাজপথে নেমে বিক্ষোভ করেছেন ক্রিকেটাররা। এবার খুলনা ক্রিকেট লিগ নিয়ে মুখ খুললেন জেলা থেকে জাতীয় দলে জায়গা করে নেয়া মেহেদী হাসান মিরাজ। জেলা লিগ আবারও চালু করতে ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তো তখন ফ্যাসিলিটিসটা ভালো ছিল, আমার কাছে মনে হয় এখন মনে হয় ফ্যাসিলিটিসটা ওইরকম নেই, পরিবেশটা ওইরকম নেই। যারা অফিসিয়াল আছে
এবং যারা ম্যানেজমেন্ট আছে, কোচ এবং যাদের একাডেমিগুলো আছে, সো সবারই এগিয়ে আসা উচিত। স্থানীয় পর্যায়ে খেলোয়াড় বাছাইয়েও প্রশ্ন উঠেছে বারবার। ক্রিকেটকে এগিয়ে নিতে বয়সভিত্তিক দল গঠনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা প্রয়োজন বলেও মনে করেন মিরাজ। যোগ্য প্লেয়ারকে যোগ্য জায়গায় খেলানোটা খুব ইম্পর্টেন্ট। কোয়ালিটি প্লেয়ার বাদ পড়ে গেছে, হয়তো অনেকের পছন্দের প্লেয়ার, অনেকের মনে করেন একাডেমির প্লেয়ার, সেজন্য চান্স পেয়েছে। সো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এখন পর্যন্ত 53টি টেস্ট, 105টি ওয়ানডে আর 29টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন মিরাজ। তবে এই অলরাউন্ডারের বড় আক্ষেপ, বাড়ির পাশের স্টেডিয়ামে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। দ্রুততম সময়ে ভেন্যু সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত করার দাবি মিরাজের। স্টেডিয়ামের এখন যে পরিস্থিতি আছে, ইন্টারন্যাশনাল আমার কাছে মনে হয় না খেলার মতন ওইরকম ফ্যাসিলিটিস আছে। বাট এটা নিয়ে আমি কথা বলেছিলাম, আমি বেশ কয়েক জায়গায় কথা বলেছিলাম, বাট তারা এটা নিয়ে চেষ্টা করছে। এখন যারা আছে, আশা করি যারা দায়িত্বে আছে, তারা এই জিনিসটা নিয়ে কাজ করবে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় দলের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 2016 সালে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। শিরোপা নিজেদের কাছেই রাখতে চায় লাল সবুজ। ঘরের মাঠে ট্রফি জয় বদ্ধপরিকর স্বাগতিকরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।